যদি আমি বলি রোহিঙ্গা সংকট শুধু একটি মানবিক সংকট নয়, এটি এখন একটি বিশাল অর্থনৈতিক বাস্তবতাও। যদি আমি বলি সাম্প্রতিক একটি আন্তর্জাতিক অডিট রিপোর্ট এমন কিছু প্রশ্ন তুলেছে যা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। আর যদি বলি এই সংকট দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে শুধু আন্তর্জাতিক রাজনীতি নয়, বরং স্বচ্ছতা, জবাবদিহি এবং বিপুল পরিমাণ অর্থ প্রবাহ গুরুত্বপূর্ণ একটি বাস্তবতা হতে পারে, তাহলে কি আপনি বিষয়টি বিশ্বাস করবেন? আজকের ভিডিওতে আমরা কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, কোনো আবেগ নয়, বরং তথ্য, অডিট রিপোর্ট এবং বাস্তব বিশ্লেষণের আলোকে বোঝার চেষ্টা করব কেন প্রায় এক দশক ধরে এই রোহিঙ্গা সংকটের কোনো রকম স্থায়ী সমাধান এখন পর্যন্ত আমাদের দৃষ্টিগোচর হয়নি। বন্ধুরা, বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী সংকটের ভার বহন করছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এত আন্তর্জাতিক বৈঠক, এত কূটনৈতিক উদ্যোগ এবং এত বিপুল পরিমাণ অর্থনৈতিক সহায়তার পরেও কেন রোহিঙ্গারা এখনো নিরাপদে তাদের নিজ দেশে ফিরতে পারছে না? এর প্রথম উত্তর আমাদের সামনে যেটি স্বাভাবিকভাবেই আসে সেটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। মিয়ানমারের যে সামরিক কর্তৃপক্ষ এখনো নিরাপদ এবং স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ যে প্রত্যাবর্ষণ উপযুক্ত যে পরিবেশটুকু তৈরি করার কথা ছিল সেটা এখন পর্যন্ত তারা তৈরি করেনি। অন্যদিকে আপনি যদি চীন, ভারত বা পশ্চিমা দেশগুলোর দিকে তাকান, এই সমস্ত আঞ্চলিক শক্তির যে কৌশলগত দিকটি আমরা দেখতে পাই সেটিও কিন্তু আসলে পারতপক্ষে কিংবা নিদারুণ পক্ষে যাই বলি না কেন এক নয়। আপনি যদি জাতিসংঘের কথা বলেন, জাতিসংঘ হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, তারা শুধুমাত্রই এই সমস্ত দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু কোনো সার্বভৌম এবং স্বাধীন কোনো রাষ্ট্রকে জোর করে কোনো রকম সিদ্ধান্ত মানাতে পারে না। এর ফলে কূটনৈতিক অচল অবস্থা বছরের পর বছর ধরে চলছেই। কিন্তু আমার মনে হয় এই গল্পটা শুধুমাত্র এখানেই শেষ নয়, কারণ একটি সংকট যখন দীর্ঘদিন ধরে চলে তখন সেটিকে ঘিরে আরো একটি বাস্তবতা তৈরি হয় এবং সেটি হচ্ছে একটি মানবিক অর্থনীতি। হ্যাঁ, আমি মানবিক অর্থনীতির কথা বলছি। প্রত্যেক বছর এই রোহিঙ্গা সংকটকে ঘিরে কোটি কোটি ডলারের একটি আন্তর্জাতিক সহায়তা আমাদের দেশে আসে। খাদ্য, জ্বালানি, অবকাঠামো, যানবাহন, প্রশাসনিক ব্যয়, বিভিন্ন খাতে সেই অর্থ ব্যয় করা হয়। আর যেখানে এত বড় অর্থ প্রবাহ থাকে সেখানে একটি প্রশ্ন ওঠাই স্বাভাবিক যে এই প্রত্যেকটি ডলার কি সবচেয়ে কার্যকরভাবে ব্যয় হচ্ছে কিনা। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি জাতিসংঘের প্রকাশিত সাম্প্রতিক একটি অডিট রিপোর্টের অনেকগুলো পর্যবেক্ষণ পড়তে শুরু করি, আর সেখানে উঠে আসে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আমি আজকে আপনাদের সামনে সেই বিষয়গুলি তুলে ধরার জন্য এসেছি। জাতিসংঘের এই অডিটে বলা হয়েছে রোহিঙ্গাদের জন্য $1,82,000 মূল্যের কতগুলো কাঁটা চামচ কেনা হয়েছে, ছুরি কেনা হয়েছে। কিন্তু আপনি যদি রোহিঙ্গাদের খাদ্যের তালিকার কথা ভাবেন, তাদের যে সংকটটুকুকে আপনি যদি মৌলিক দিক থেকে বিবেচনা করেন, যেখানে এই ধরনের জিনিসপত্র কেনার কোনো রকম প্রয়োজন কিংবা চাহিদা কোনোটিই কিন্তু থাকার কথা নয়, এবং এর ফলাফল স্বরূপ যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে প্রায় 62,000-এরও বেশি কুকিং সেট এখন পর্যন্ত স্টিল নাও গুদামে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় $13,20,000। রোহিঙ্গাদের স্থানীয়ভাবে নিরাপত্তা প্রদান করার জন্য হাতি পর্যবেক্ষণ টাওয়ার বসানো হয়েছে। আপনি জানলে অবাক হবেন যে এখন পর্যন্ত রোহিঙ্গাদেরকে এই নিরাপত্তা বেষ্টনীতে ঢাকার জন্য 99টি টাওয়ার নির্মাণে প্রায় $22 লাখ ব্যয় হলেও পরবর্তী মূল্যায়নে দেখা যায় অনেকগুলো টাওয়ার প্রত্যাশিতভাবে তেমন একটা কার্যকর ছিল না। এখন পর্যন্ত 83টি টাওয়ারের ছাদ খুলে ফেলতে হয় এবং এর পরেও আরো অতিরিক্ত ব্যয় করে কাঙ্ক্ষিত তেমন কোনো ফলাফল পাওয়া যায়নি এখন পর্যন্ত। ঠিক একই অবস্থা যানবাহন ক্রয়কে ঘিরেও। অডিট অনুযায়ী 16টি ক্যাম্পের জন্য প্রায় 52টির মতো গাড়ি কেনা হলেও তাদের যৌক্তিকতা স্পষ্টভাবেই ওই নথিতে উল্লেখযোগ্য অবস্থার মধ্যে ছিল না বা উল্লেখ করা ছিল না। আবার প্রশাসনিক কাজে 48টি গাড়ির কথা থাকলেও চালক ছিলেন মাত্র 29 জন। এমনকি দীর্ঘদিন যাবৎ অচল থাকা গাড়িগুলোর পেছনেও অর্থ ব্যয় এখন পর্যন্ত চলতেই আছে। এলপিজি প্রকল্পেও প্রায় একই ধরনের পর্যবেক্ষণ উঠে আসে। রিপোর্টে বলা হয়েছে প্রয়োজনের তুলনায় প্রায় $55 লাখ বেশি মূল্যের এলপিজি রিফিল কেনা হয়েছিল। অফিস ভবন নির্মাণের ক্ষেত্রেও একই প্রশ্ন। প্রায় $2,40,000 মূল্যে নতুন ভবন নির্মাণ করা হলেও জমির আনুষ্ঠানিক অনুমোদন পুরোপুরি সম্পন্ন ছিল না।
নির্মাণ চলাকালে নকশা পরিবর্তন করে ব্যয় বাড়ানো হয়, এমনকি নতুন ভবন প্রস্তুত হওয়ার পরেও কয়েক মাস পুরনো অফিসের ভাড়া পরিশোধ অব্যাহত ছিল। সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে ক্রয় প্রক্রিয়া এবং ঠিকাদার নির্বাচন নিয়ে। জাতিসংঘের প্রণীত এই অডিট অনুযায়ী 2021 থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত প্রায় $2 কোটি নির্মাণ এবং ক্রয় কাজ শুধুমাত্র একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। রিপোর্টে উল্লেখ করা হয় তার দর বাজার মূল্যের তুলনায় প্রায় 26% বেশি ছিল, যার ফলে সম্ভাব্য অতিরিক্ত ব্যয়ের ঝুঁকির কথা এই অডিটে তুলে ধরা হয়েছে। একইভাবে প্রায় $3 কোটি এলপিজি, চুলা, প্রেসার কুকার এবং প্রশিক্ষণ সংক্রান্ত কাজও এমন এক সরবরাহকারীকে দেওয়া হয় যিনি সর্বনিম্ন দরদাতা ছিলেন না। এছাড়া এলপিজি ডিপুর ব্যয়, ওয়ারেন্টির আওতায় থাকার কথা থাকা কিছু সরঞ্জাম আলাদাভাবে কেনার বিষয়েও অডিট প্রশ্ন তুলেছে। এই এতগুলো পর্যবেক্ষণকে যখন আমরা একসাথে দেখি তখন স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আমাদের সামনে চলে আসে, এগুলো কি শুধুই বিচ্ছিন্ন কতগুলো প্রশাসনিক ভুল, নাকি দীর্ঘদিন ধরে চলতে থাকা একটি অব্যবস্থাপনার ব্যবস্থাগত সমস্যার ইঙ্গিত? তবে আমি যে বিষয়টি প্রকাশ করতে চাচ্ছি সেটি হচ্ছে যে এখানে এই বিষয়টি পরিষ্কারভাবে আমার বলা জরুরি যে পৃথিবীর সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলি কিন্তু দুর্নীতিগ্রস্ত না, কিংবা এই আন্তর্জাতিক সংস্থাগুলোর যে সমস্ত ফিনান্সিয়াল অর্থনৈতিক লেনদেন কথা আমরা জানি, সেই লেনদেন যারা করে যে এনজিও সংস্থাগুলো রয়েছে তারাও যে সব সংস্থাগুলোই যে তারা অসৎ এবং অসৎ কার্যগুলি সম্পাদন করছে তাও আমি বলছি না। আবার আমি এটাও বলতে চাচ্ছি না যে হ্যাঁ, রোহিঙ্গা এই সমস্যাটুকুকে দীর্ঘায়িতভাবে দীর্ঘ একটি সংকটে রূপান্তর করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। এই পুরো আলোচনা শেষে আমার মনে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে। যখন একটি মানবিক সংকটকে ঘিরে বছরের পর বছর ধরে কোটি কোটি ডলারের সহায়তা প্রবাহিত হয়, তখন কি সেই ব্যবস্থার ভেতরে এমন কোনো স্বার্থ গোষ্ঠী তৈরি হতে পারে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সংকটকে দীর্ঘস্থায়ী হওয়া থেকে লাভবান হয়? আমি এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অভিযুক্ত করছি না, তবে একটি বিষয় স্পষ্ট, যেখানে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণের অর্থ ব্যয় হয় সেখানে যদি কার্যকর জবাবদিহিতা না থাকে তাহলে অপচয়, অদক্ষতা এবং অনিয়মের ঝুঁকি স্বাভাবিকভাবেই বেড়ে যায়। আজকের আলোচনায় আমরা যে অডিট রিপোর্টের বিভিন্ন পর্যবেক্ষণ দেখলাম সেগুলো অন্তত আমাদের এই প্রশ্নগুলো করার যথেষ্ট কারণ তৈরি করে। তবে আমার এই আলোচনা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে নয়, বরং এটি মৌলিক নীতিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। মানবিক সহায়তা কখনোই জবাবদিহিতার ঊর্ধ্বে হতে পারে না, কারণ এই অর্থ কোনো সংস্থার ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়। এটি বিশ্বের বিভিন্ন দেশের করদাতাদের অর্থ, যা ব্যয় হওয়ার কথা যুদ্ধ, নির্যাতন এবং বাস্তুচ্যুত এক অসহায় জনগোষ্ঠীর জীবন রক্ষায়। তাই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চাইলে শুধু মিয়ানমারের রাজনৈতিক অবস্থানের দিকে আমাদের তাকিয়ে থাকলেই হবে না। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক সহায়তা ব্যবস্থার পূর্ণ স্বচ্ছতা, স্বাধীন অডিট এবং কঠোর জবাবদিহিতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। কারণ কোনো মানবিক সংকট কখনোই ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুযোগে পরিণত হতে দেওয়া যাবে না, এবং সেটি উচিতও নয়। সবশেষে আজকের ভিডিও থেকে আমি চাই আপনারা একটি বিষয়ে স্পষ্ট উপলব্ধি করুন, রোহিঙ্গারা আসলে নিজেরা কিন্তু কোনো সমস্যা নয়। সমস্যা হলো এমন একটি ব্যবস্থা যেখানে সংকট দীর্ঘস্থায়ী হলেও জবাবদিহিতা সমানভাবে কার্যকর থাকে না। তাই আসুন আমরা সবসময় মানবতার পক্ষে, স্বচ্ছতার পক্ষে এবং চূড়ান্ত জবাবদিহিতার পক্ষে নিরপেক্ষ এবং সচেতন অবস্থান গ্রহণ করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বৈশ্বিক রাজনীতি ও সমসাময়িক ঘটনাগুলোকে সবসময় তত্ত্ব, যুক্তি ও সমালোচনামূলক চিন্তার আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।